আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে যত বড় ক্ষমতাধরই হোক না কেন কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালিক শ্রমিক এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সমস্যা হলে সরকারই তার সমাধান করবে। আন্তর্জাতিক শ্রমিক সংস্থার সবগুলো কনভেনশন ও প্রোটোকলে বাংলাদেশ স্বাক্ষর করলেও আমেরিকা করেনি, অথচ তারাই খবরদারি করতে চাওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এর বিস্তারিত। শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই আলোচনা সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমতা ভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। বলেন, শ্রমিকদের কল্যাণ করাই আওয়ামী লীগের লক্ষ্য। বঙ্গবন্ধুই মে দিবস পালনের সূচনা করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের কল্যাণে ব্যয় বাড়ানোর তাগিদ দেন। বলেন, শ্রমিকদের বঞ্চিত করলে কারো ছাড় নেই। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। মালিকদেরও দায়িত্ব আছে, তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। যে প্রতিষ্ঠান ভাত কাপড় দেয় সেই প্রতিষ্ঠানের সুবিধা দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শ্রমিকদের কারো উস্কানিতে বিশৃঙ্খলায় না জড়ানোর অনুরোধ করেন। সমস্যা হলে সমাধানের জন্য তার দরজা সবসময় খোলা বলে জানান সরকার প্রধান। ILO কনভেনশন সই না করে অন্য দেশে খবরদারিতে আমেরিকার সমালোচনাও করেন শেখ হাসিনা। এটা কিন্তু আমরা করেছি, এমনকি আমেরিকাও কিন্তু করে নাই। আমেরিকা করে নাই, যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ। আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা ILO কনভেনশন বা প্রোটোকল সই করেছে, তার বোধহয় জবাব দিতে পারবে না। আর সেখানে যদি কেউ আন্দোলন করে, সাথে সাথে চাকরি শেষ। আর আমরা আন্দোলন করলে তাদের সাথে বসি, কথা বলি, সমস্যাগুলি সমাধান করি। এখানেই বিরাট তফাৎ। সেই জন্য আমাদের উপর অনেক খবরদারি করার চেষ্টা করা হয়। আর কোনো সমস্যা হলে অবশ্যই সে সমস্যা সমাধানে যা যা করণীয় সেটা আমরা করব। এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা, সেটা আমরা করে যাচ্ছি, করে যাব। এর জন্য দুয়ারে দুয়ারে কারো দুয়ারে ধর্ণা দেওয়ার দরকার নেই। আন্দোলনের নামে বিএনপি জামাত শ্রমিকদের পুড়িয়ে মেরেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ও চিকিৎসা সহায়তা দিয়েছে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। বাম ডান নয়, অধিকার আদায়ের সংগ্রামে সর্বস্তরের জনগণ জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন আর চুপ করে বসে থাকলে হবে না, সব রাজনৈতিক দলকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসে শ্রমিক দলের সমাবেশে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। তীব্র তাপদাহের মধ্যেই নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। খরতাপ মাথায় নিয়েই সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান দিয়ে জড়ো হতে থাকে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরের শ্রমিক দলের নেতাকর্মীরা। বিএনপি নেতারা জনগণের অধিকার তাদের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। এই দেশে রিকশালার মুক্তি, এই দেশে ঠেলাগাড়ির মুক্তি, এদের সকলের মুক্তি নিতে হচ্ছে এই অবৈধ সরকারের অপসারণের উপর। বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমন সময়ে মে দিবস পালিত হচ্ছে যখন দেশের মানুষ ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত। আমাদের দুঃখ হয়, কষ্ট হয় যখন আমরা দেখি যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন যে কি এমন ঘটলো যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাকে উৎখাত করতে চায়। সব মানুষ যে কোনো পন্থারই হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। এই দেশের সকল গণতান্ত্রিক মানুষ, সকল স্বাধীনতা মানুষ আজকে এখনো জেগে উঠেছে। আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। সমাবেশ শেষে মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা নাইটাঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। লন্ডন থেকে ষড়যন্ত্র নয়, রাজনীতি করতে হলে তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিএনপি এখন ধ্বংসের পথে, কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ। এমন পরিস্থিতিতে বিএনপির নেতাদের মুখে আবারও আন্দোলনের কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সুফিয়ান ফারাবির রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করে শ্রমিক লীগ। এতে অংশ নিতে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ছুটে আসেন দলীয় নেতাকর্মীরা। এ সময় শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর পদক্ষেপের কথা তুলে ধরে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, আন্তর্জাতিক মহলে শ্রম খাত নিয়ে ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত প্রতিহত করতে হবে এবং সেই প্রতিহত করার জন্যই আমাদের শ্রমিক সংগঠনগুলোকে আমাদের শক্তিশালী এবং গতিশীল করতে হবে। শেখ হাসিনা এই দেশের মানুষের আরো উন্নয়ন করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। ইনশাল্লাহ আমরা 2031 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে এদেশের শ্রমিক শ্রেণী শুরু করে আমাদের দরিদ্র মানুষের সংখ্যা আমরা শূন্যের কোঠায় নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জনগণের সংশ্লিষ্টতা ছাড়া কোনো আন্দোলনই সফল হয় না। এছাড়া ষড়যন্ত্র না করে তারেক রহমানকে দেশে ফিরে রাজনীতি করার আহ্বান জানান তিনি। বিএনপির ভেতরই এখন যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট। এই বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না, কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। সাহস থাকে তো তারেক রহমান বাংলাদেশে আসুন, রাজপথে আসুন, মোকাবিলা হবে। সমাবেশে দেশবিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন ওবায়দুল কাদের। জয় বাংলা, জয় বাংলা। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। সব গৃহ শ্রমিক হত্যার বিচার, নারী বান্ধব কর্মপরিবেশ তৈরি, মজুরি বৃদ্ধি সহ বেশ কিছু দাবিতে পালিত হচ্ছে মহান শ্রমিক দিবস। দিনটি উপলক্ষে বিভিন্ন সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল, সমাবেশ ও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে। শ্রমিক নেতারা বলেন, তাদের শ্রমে ঘামে শিল্প প্রতিষ্ঠান বিকশিত হলেও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত তারা। বিস্তারিত দেখুন শরীয়ত খানের রিপোর্টে। মে দিবস উপলক্ষে রাজধানীতে মানববন্ধন, পথসভা, মিছিল সহ নানা কর্মসূচির আয়োজন করে শ্রমিক সংগঠনগুলো। সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাব ও এর আশপাশে উপস্থিত হন রাজধানী সহ বিভিন্ন জেলার শ্রমিকরা। ব্যানার বা সংগঠন আলাদা হলেও সবার দাবি ছিল অভিন্ন, যেখানে মূল দাবি ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকদের ভালোভাবে বেঁচে থাকার জন্য উপযুক্ত পারিশ্রমিক। আমরা চাচ্ছি যাতে সরকার আইএলও কনভেনশনগুলো অনুস্বাক্ষর করে এবং শ্রমিকদের জীবনমান অনুযায়ী মজুরি পায়। তারা $2,765 যদি মাথাপিছু আয় হয়, 5 সদস্যের একজন পরিবারের মাসিক ইনকাম হওয়ার কথা 1,34,000 টাকা। 1,34,000 টাকা বাংলাদেশের কোন শ্রমজীবী মানুষকে আয় করে? তার মাথায় আয় আছে কিন্তু তার পকেটে টাকা নাই। এছাড়া প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের কাজ করার উপযুক্ত পরিবেশ তৈরির দাবিও জানান শ্রমিকরা। সবচাইতে বেশি যেটা বৈষম্য করেছে, কলকারখানার শ্রমিকদের জন্য 4 মাস মাতৃত্বকালীন সুবিধা এবং সরকারি কর্মচারী কর্মকর্তা যারা নারী শ্রমিক তাদের জন্য 6 মাস। কিন্তু এই বৈষম্য না করে সরকার 6 মাস মাতৃত্বকালীন ছুটি দিবে। আমাদের বাঁচার মতো মজুরি নাই। বাংলাদেশের ন্যূনতম মজুরি আছে কিন্তু জাতীয় ন্যূনতম মজুরি নাই। অবাধ ট্রেড ইউনিয়ন করা, শ্রমিক হত্যা বন্ধ করা, শ্রমিককে ইউনিয়ন করা এবং ন্যায্য অধিকার দেওয়া। সকল প্রতিষ্ঠানে কর্মঘণ্টা নির্ধারিত করার পাশাপাশি শ্রমবান্ধব নীতি গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান শ্রমিক নেতারা। প্রায় 40-45 লক্ষ গার্মেন্টস শ্রমিক তারা কিন্তু আস্তে আস্তে ইতিমধ্যেই অনেকে কর্মহীন হচ্ছে, আরও ভবিষ্যতে হবে, কারখানাগুলো বন্ধ হয়ে যাবে।
কাজে এই বিষয়ে সরকারের কোনো আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সকল গৃহ শ্রমিক হত্যার বিচার ও শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানান শ্রমিক নেতারা। গৃহ শ্রমিকের জন্য আইন তৈরি করতে হবে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে। শরীয়ত খান, RTV, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, তীব্র তাপপ্রবাহের মধ্যে অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। রাজধানী ঢাকা সহ সারা দেশে কাল থেকে তাপমাত্রা কমে আসবে, সেই সাথে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল থেকে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ধারাবাহিকভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। দেখুন রফিকুল ইসলামের রিপোর্ট। গেল সপ্তাহ দুয়েক ধরে তীব্র দাবদাহে পুড়ছে দেশ। প্রতিদিন ভেঙে যাচ্ছে আগের দিনের রেকর্ড। প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধির কারণে নাভিশ্বাস উঠছে জনজীবনে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। দিনে প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম অস্বস্তি বাড়িয়েছে কয়েক গুণ। গরমে কোনো শেষ নাই, আমরা কত গাড়ি চালালে পরে কাহিল হয়ে যায়, চলতে পারি না, শরীর খুব দুর্বল হয়ে যায়। যে গরম পরে এই গরমে মানুষ বাঁচবে না বাঁচে আল্লাহ জানে। শীত, বর্ষা কিংবা গরম সব মৌসুমেই ভোগান্তি বাড়ে খেটে খাওয়া মানুষের। চলমান তাপদাহে আয় রোজগার নেই বললেই চলে। এমন অবস্থায় সংসার চালাতে হিমশিম অবস্থা তাদের। ভাড়াও কম, লোকজন বাসা থেকে কেউ বের হয় না, আমাদের ভাড়াও হয় না, বাসায় থাকে না ঠিক মতো কারেন্ট, বাসায় থাকতেও খুব ঝামেলা, মানে এক কথায় সব মিলে খুবই ভয়ানক অবস্থায় চলতেছে। আগামীকাল থেকে 4 বিভাগে বৃষ্টির আভাস দিয়ে তাপমাত্রা কমে আসার সুখবর দিল আবহাওয়া অফিস। যেহেতু আমরা হিট ওয়েভের কন্ডিশন যে অঞ্চলগুলো কমে দিয়েছি, তা বুঝতে হবে আমাদের তাপমাত্রা কমের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ আগামীকাল থেকে তাপমাত্রা কমের দিকে চলে যাচ্ছে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। এখন বৃষ্টিপাত হলে কিন্তু সেই বৃষ্টিপাতের সাথে ঝড়ো বাতাস থাকে, দমকা বাতাস থাকে, কালবৈশাখী ঝড় হয়, বজ্রপাত হয় এবং শিলাবৃষ্টি। আবহাওয়া অফিস বলছে চলতি মাসে এপ্রিলের মতো তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও গরম থাকবে, তবে তা সহনীয় পর্যায়ে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। 7 বছরে রাজধানীর গড় তাপমাত্রা বেড়েছে 3.5 ডিগ্রি। 2017 সালে গড় তাপমাত্রা 33.04 ডিগ্রি থেকে হয়েছে 36.96 ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে 76 বছরে রেকর্ড ভাঙা এপ্রিল জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন জলাধার পুনরুদ্ধার আর সবুজায়নই পারে এই অবস্থা থেকে মুক্তি দিতে। সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন মেহেদি হাসান সুজন। গাছ কেটে জলাশয়ে ভরাট করে আর যথেচ্ছ সুউচ্চ দালান নির্মাণের ফলে নগরীর শীতলতার কফিনে যে পেরেক ঢুকানো হচ্ছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে নগরবাসী। জলাধারে যে প্রশান্তি মেলে তার প্রমাণ রাজধানীর নবাবী পুকুর। পাখির চোখে দেখা যায় কংক্রিটের শহরে চারপাশের দালান কোঠার মধ্যে গোলতালেবের জলকেলিতে মেতেছে শিশু কিশোর থেকে যুবারা। ক্যাপসের গবেষণায় দেখা যায় গেল 7 বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে গড়ে 3.5 ডিগ্রি। 2017 সালে ঢাকায় গড় তাপমাত্রা ছিল 33.04 ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর যা 36.96। সবুজ আর জলাধার থাকলে যে তাপমাত্রা কমে এই কংক্রিটের নগরীতে তার প্রমাণ মেলে। শাহবাগে খোলা আকাশের নিচে তপ্ত রাস্তা আর রমনা পার্কের গাছের ছায়ায় তাপমাত্রার ফারাক চোখে পড়ার মতো। রাজধানীর সবথেকে শীতলতম যে রাস্তাটিকে বলা হয় রমনার রাস্তা, যেখানে অনেক গাছপালা রয়েছে, সেখানে আমরা তাপমাত্রা দেখছিলাম 34.1 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন এই তাপমাত্রা যন্ত্রটি নিয়ে আরেকটি রাস্তায় যাব যেখানে গাছপালা কম আছে, সেখানকার তাপমাত্রাটি দেখানোর চেষ্টা করব। রমনা পার্কের এলাকায় আমরা যে তাপমাত্রাটি দেখছিলাম, আমরা এখন শাহবাগ দেখার চেষ্টা করব এখানে কি তাপমাত্রা বিরাজমান। আমরা যখন রাজধানীর বিভিন্ন জায়গার তাপমাত্রা দেখছিলাম, ঠিক সেই সময় আমরা ধানমন্ডি লেকে আসি, যেখানে পানির জলাধার এবং গাছপালা আছে, যার ফলে কিন্তু আমরা দেখছি এখানে 38.9 থেকে 39 ডিগ্রির ভিতরে তাপমাত্রা থাকছে। তাই হারিয়ে যাওয়া জলাশয় আর মাঠ উদ্ধারের দাবি নগরবাসীর। হিট আইল্যান্ডে পরিণত হওয়া তিলোত্তম এই রাজধানীতে তাপমাত্রা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় গাছপালা এবং জলাধার। পুকুর এবং জলাশয় কিংবা সবুজের অবস্থান যেখানে আছে, দিনের বেলায়
সেখানকার যেই তাপমাত্রা থাকে দ্রুত রাতের বেলায় সেই তাপমাত্রা কমে আসে এবং শহর অঞ্চলে এই তাপমাত্রাটা কমে না, দিনের বেলা যেমন থাকছে রাতের বেলাও মোটামুটি একই রকম থাকছে। চলতি মৌসুমে তাপমাত্রা যেভাবে বাড়ছে আর নতুন রেকর্ড করছে তাতে ধারণা করাই যায় পরিবেশ সংরক্ষণ করতে না পারলে ভবিষ্যতে বড় খেসারত দিতে হবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সন্ধ্যায় গুলশানের বাসা থেকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয় তাকে। এ সময় তার শারীরিক অবস্থায় স্থিতিশীল মনে হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন, নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সেখানে জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হবে তার। দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুস জটিলতা সহ নানা রোগে ভুগছেন ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। সর্বশেষ গত ৩০ মার্চ দিবাগত রাতে খালেদা জিয়াকে একই হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল। সে সময় ৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোকে জুলুম বলছে সাধারণ মানুষ। সরকারের কাছে মেগা প্রকল্পের বাজেট সমন্বয়ের আহ্বান জানিয়ে তারা বলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তেলের দাম বৃদ্ধিতে যোগ হবে নতুন ভোগান্তি। গেল রাত থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়ে প্রতি লিটার পেট্রোল ও অকটেনে ২.৫ টাকা, ডিজেলে কেরোসিনে ১ টাকা ও বাণিজ্যিক গ্যাসে প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, যা আজ থেকে কার্যকর হয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা জানায়, পণ্য পরিবহনে বাড়তি ভাড়া আদায় করতে হবে তাদের, ফলে নিত্যপণ্যের দাম আবারও বাড়তে পারে। অবশেষে গ্রেপ্তার হলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত আলোচিত চরিত্র মিল্টন সমাদ্দার। সন্ধ্যায় রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। তবে আটকের খবর শুনে তার প্রতিষ্ঠিত আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে ফেলার তথ্য মিলেছে। ডিবি বলছে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্ত করবে সংস্থাটি। বিস্তারিত দেখুন সুমন তানফিরের প্রতিবেদনে। না, সব কাগজ তো থাকবে না, সব কাগজ যেন থাকে বা সব কাগজ যেন আমি ব্যবস্থা করতে পারি, সেই জন্য বাংলাদেশের প্রশাসনের বারবার দ্বারস্থ হইছি আমি। নিজের বিরুদ্ধে ওঠা ৮০০-র বেশি মরদেহ গোপন করার অভিযোগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে নিজ ফেসবুক পেজে এমন ব্যাখ্যা দেন আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার। আমার কেউ তাদের সেই কবরস্থ করার জন্য দায়িত্ব নেয় নাই। তবে রাজধানীর কয়েকটি কবরস্থান থেকে তার প্রতিষ্ঠানের নামে করা ডেথ সার্টিফিকেটে পরিচয়হীন মানুষেরও অস্তিত্ব মেলে। স্থানীয় কাউন্সিলরও জানান, মরদেহ দাফনে সহযোগিতার জন্য কোনোদিন সহযোগিতা চাননি মিল্টন। কবর দিতেছে না, চাপা মাটি দিতেছে, তো কেউ জানে না। আমার কাছে বা আমাদের কারো কাছে সেইগুলোর ব্যাপারে আসে না। পুরো কল্যাণপুর এলাকায় তার বিরুদ্ধে যেন অভিযোগের অন্ত ছিল না। সবারই অভিযোগ, ফেসবুকে সরব থাকলেও এলাকার মানুষের সঙ্গে ছিল বৈরিতা। কাউকেই পাত্তা দিতেন না মিল্টন। মারছে তখন আম্মা আরেকটা ছেলে হাত ধরছে, হাত ধরার পরে আম্মারে হাত ফালাই দিয়ে ও আম্মারে মনে করেন যে ৪-৫টা ঘুষি মারছে। আর একটাই কথা, আমার উপর মল পর্যন্ত হাত আছে, আমি এখনই ফোন দিলে কাদের সাহেব আমার ফোন ধরবে। মানবতার ফেরিওয়ালা নামে তার বিভিন্ন কুকর্ম গত কয়েকদিন ধরেই উঠে আসতে থাকে বিভিন্ন মিডিয়ায়। অবশেষে বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করে ডিবি। এ সময় কল্যাণপুরে তার আশ্রমে অপারেশন থিয়েটারের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি। অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবার, তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে, তারও তো লাইসেন্স থাকতে হবে। সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাপন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন। আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল। গ্রেপ্তারের খবর শোনার পরপরই মিরপুরের আশ্রম থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র সরাতে দেখা গেছে মিল্টনের স্ত্রী সহ আত্মীয় স্বজনকে। এ ব্যাপারে ডিবি জানায় সব কাগজপত্রই জব্দ করা হবে। আমরা আমাদের
তদন্ত টিম সে কাজগুলি খোঁজ খবর নিচ্ছে, কাগজগুলি তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব। মিল্টন সমাদ্দার নিয়মিত মাদক সেবন করতেন বলেও তথ্য মিলেছে। বিভিন্ন সময় তার উগ্র আচরণ যেন তারই প্রমাণ। সুমন তানভীর, RTV, ঢাকা। বন্ধ ঘোষণার পরও ক্যাম্পাসে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা জানায়, উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্বে তারা ভোগান্তির শিকার হচ্ছে, তাই দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানায় তারা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করা হবে না। পাশাপাশি উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্ব নিরসনেও কাজ করার কথা জানায় তারা। শিক্ষকদের আন্দোলনের কারণে জরুরি সিন্ডিকেট সভায় মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গসহ ভারতের 4 রাজ্যে আগামী 2 থেকে 3 দিন রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এদিকে পশ্চিমবঙ্গে তাপমাত্রা ছাড়িয়েছে 45 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে অতি তীব্র তাপপ্রবাহের দাপট চলবে বলে পূর্বাভাস জানানো হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানায় আনন্দবাজার। পূর্বাভাসে বলা হয়, পূর্ব ভারতে তাপপ্রবাহের দাপট 2 থেকে 3 দিন চলবে, আর দক্ষিণ ভারতে এই পরিস্থিতি জারি থাকবে আগামী 5 দিন। আবারও মাঠে ফিরছে কোটি টাকার সুপার কাপ ফুটবল। বিষয়টি নিশ্চিত করেছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। লীগ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। কবে শুরু হবে সুপার কাপ সে বিষয়ে বিস্তারিত না বললেও লিগের শেষে 4 দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইমরুল হাসান। এদিকে আসন্ন ফুটবল মৌসুমে 5 জন বিদেশিকে দলে ফেরাতে পারবে প্রতিটি দল, তবে মাঠে খেলতে পারবে 4 জন। বিদেশি ফুটবলারের বদলি হিসেবে আরেকজন বিদেশিকে মাঠে নামানো যাবে। সেই সাথে প্রতিটি দলের খেলোয়াড় নিবন্ধনে এসেছে কিছু বিধিনিষেধ। 23 জনের মধ্যে 2 জন অনূর্ধ্ব 16 ও 18 বছর বয়সী ফুটবলারকে দলে নেওয়া বাধ্যতামূলক করে দিয়েছে লীগ কমিটি। আমরা সুপার কাপ আয়োজন করব, সেক্ষেত্রে আমরা হয়তো এখনো দল সংখ্যা নির্ধারিত করিনি, তবে সম্ভাব্য যেটা হচ্ছে আমরা প্রাথমিক যে সিদ্ধান্ত নিয়েছি লিগের টপ 4টি টিম সুপার লিগে খেলবে। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।